জ্ঞান হওয়ার পর থেকে রিঙ্কি কোনোদিনই ওর নিজের বাবাকে চোখে দেখেনি। রিঙ্কির মা রূপা রিঙ্কির দাদু মন্মথ বাবুকে বাবা বলে ডাকত। সেই শুনে ছোট্ট রিঙ্কিও ওনাকে বাবা বলেই ডাকা আরম্ভ করে আর জানতো ওটাই ওর বাবা। আর রূপা যখন ওর মাকে মা বলে ডাকতো তখন ওনাকে রিঙ্কিও মা বলে ডাকা আরম্ভ করে আর জানতো ওটাই ওর মা। রিঙ্কির আবার বাবার সাথে খুব ভাব, সেই তুলনায় মায়ের সঙ্গে তেমন বনিবনা হয় না। বাবাই ওর সব। রূপাকে কেউ দেখতেই পারে না, যদিও বা রূপাকে তেমন কাছে পায়নি, তার ওপর কোনো টানই নেই। রূপাকে পরের বাড়ির লোক ভাবত। স্কুলে ভর্তি করার আগে রিঙ্কিকে তৈরি করেন মন্মথবাবু। একটু বড় হতেই রিঙ্কিকে মন্মথবাবুই স্কুলে ভর্তি করে দেন। উনিই রিঙ্কিকে দিয়ে আসা নিয়ে যাওয়া করতেন। রূপা কোনোদিনই ওর কোনো দায়িত্ব নেয়নি। রূপার মা কেকা দেবী আর মন্মথবাবুই রিঙ্কির সব দায়িত্ব পালন করেন। স্কুলে রিঙ্কির অনেক বন্ধু হয়েছে। ওর বন্ধু রিনিতা প্রতিদিনই মণিমাসির সাথে বাড়ি ফিরত। মণিমাসি ওকে ছাড়াও আরও দুইজনকে ওর সাথে নিয়ে যেত। মাঝে মাঝে রিনিতার বাবা মা এসে নিয়ে যেত। সেদিন রিনিতার আনন্দ আর ধরত না। বিশেষ করে যেদিন ওর বাবা আসতো সেদিন তো রিনিতা আনন্দে আত্মহারা হয়ে যেত। রিনিতা ওর বাবার সাথে সব বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। রিনিতার বাবা খুব ভালো। রিনিতার বন্ধুদের জন্য চকলেট এনে দিত আর রিনিতা সব বন্ধুদের ভাগ করে দিত। একদিন রিঙ্কিরও ইচ্ছা হয় ওর বাবার সাথে ওর বন্ধুদের পরিচয় করিয়ে দিতে। রিঙ্কি মন্মথবাবুর সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। রিঙ্কির আরও এক বন্ধু সম্পূর্ণা বলে, এ বাবা রিঙ্কি, তোর বাবা এত বুড়ো কেন? ঠিক আমার দাদুনের মতো। রিঙ্কির খুব রাগ হয় ওর বাবাকে বুড়ো বলার জন্য। রিঙ্কি বলে, আমার বাবা বুড়ো হবে কেন? আমার বাবার কি দাঁত নেই? চুল পেকে গেছে? তুই আমার বাবাকে বুড়ো বললি তো? তোর সাথে আড়ি। আবার একদিন রিঙ্কি মন্মথবাবুর কাছে বায়না করে রিনি তার বাবার মতো চকলেট এনে দিতে, আর সেগুলো রিঙ্কি সবাইকে দেবে। মন্মথবাবু নাতনির বায়না রক্ষা করতে এক প্যাকেট চকলেট এনে রিঙ্কির হাতে দেন। রিঙ্কি সব বন্ধুদের ভাগ করে দেয়, কেবল সম্পূর্ণাকে বাদ দিয়ে। মন্মথবাবু বলেন, সোনা মা, তুমি তো ওই বন্ধুকে দাওনি, ওকে দাও। রিঙ্কি বলে, ওর সাথে আমার আড়ি, ও তোমাকে বুড়ো বলেছে। কি বলেছে জানো? বলেছে তোর বাবা বুড়ো কেন। আমি ওর সাথে আড়ি করে দিয়েছি। বাবু বলেন, তাতে কি হয়েছে? আমি বুড়ো হয়েছি তাই বুড়ো বলেছে, তাতে রাগ করতে নেই। দাও, ওকেও চকলেট দাও। রিঙ্কির রাগ হলেও সম্পূর্ণাকে চকলেট দেয়, কিন্তু রাগ হয়ে যায় মন্মথবাবুর ওপর। সারা রাস্তাটা বকবক করতে করতে যে মেয়ে বাড়ি ফেরে সেই মেয়ে সেদিন একটা কথাও বলেনি মন্মথবাবুর সাথে। বাড়ি ফিরে সেদিন রিঙ্কির কি কান্না। রিঙ্কির দিদুন কেকা দেবী যখন কারণ জানতে পারেন তখন উনি নাতনিকে জড়িয়ে ধরে কেঁদে আকুল হন। মনে মনে ভগবানকে বলেন, এইটুকু বাচ্চার সাথে কেন এমন অবিচার করলে ঠাকুর? বাবাকে চেনার আগেই সে চলে গেল। এমন অপদার্থ বাবা যেন কোনো শত্রুরেরও না হয়। আসলে রূপার সাথে অন্য এক ছেলে স্বরূপের ভালোবাসা ছিল। সেটা মন্মথবাবুরা মেনে নিতে পারেননি, কারণ স্বরূপ বেকার এবং বখাটে ধরনের ছেলে ছিল। অনেক বুঝিয়ে রূপাকে ওই ছেলের থেকে সরিয়ে আনতে পেরেছিলেন মন্মথবাবুরা। এরপর সঞ্জয়ের সাথে রূপার বিয়ের ঠিক হয়। রূপা কিন্তু মনে মনে স্বরূপকে ভালোবাসত, তবে বাবার কথা ফেলতে পারেনি। সঞ্জয়ের সাথে বিয়ে হয়ে যায় রূপার। বিয়ের 2 বছর খুবই সুখের সংসার ছিল রূপা আর সঞ্জয়ের। রূপা আগে চাকরি করত। বিয়ের পর হঠাৎ করে সঞ্জয়কে মুম্বাইতে বদলি হয়ে যেতে হয়। সদ্য বিবাহিত দম্পতি, দুজন দুদিকে থাকতে পারবে না বলেই সঞ্জয় রূপাকে চাকরি ছাড়তে বলে। সঞ্জয় বলে, আমি যা রোজগার করি তাতে আমরা রাজার হালে থাকতে পারি,
চাকরি ছেড়ে আমার সাথে মুম্বাই চলে চলো। রূপা চাকরি ছেড়ে সঞ্জয়ের সাথে মুম্বাই পাড়ি দেয়। বছর দুয়েক ওরা বেশ সুখেই ছিল। সঞ্জয় ছুটি পেলেই ওরা দুজনে বেড়াতে যেত। লম্বা ছুটি নিয়ে কলকাতায় আসত। রূপা স্বরূপকে ভুলে সঞ্জয়কে নিয়ে বেশ সুখেই ছিল। হঠাৎ করে সুখের ঘরে অসুখ হয়ে দাঁড়ালো সঞ্জয়ের অফিসে সদ্য আসা রূপসী অফিস কলিগ মোনালিসা নামে এক মেয়ে। তার সাথে সঞ্জয়ের ভাব ভালোবাসা হয়, সেটা রূপা জানতে পারে। তাই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এরই মধ্যে রূপা প্রেগনেন্ট হয়ে পড়ে। রূপা ভেবেছিল সঞ্জয় হয়তো শুধরে যাবে। রূপার মা হওয়ার কথা শুনে সঞ্জয় খুশিও হয়েছিল। রূপা ভেবেছিল বাচ্চা হওয়ার কথা জেনে মোনালিসা হয়তো সরে যাবে। সঞ্জয় কিন্তু রূপার খুব যত্ন নিত, তাই রূপা ভেবেছিল সঞ্জয়ের সাথে মোনালিসার আর সম্পর্ক নেই। অন্যরা যদিও সঞ্জয়ের নামে অনেক কথা বলতো, কিন্তু সঞ্জয়ের ব্যবহারে রূপা তাদেরকেই ভুল ভাবত। হঠাৎ করে সঞ্জয় বিদেশ পাড়ি দেয় অফিসের কাজে। রূপা তখন 7 মাসের প্রেগনেন্ট। ওকে একা রেখে চলে যায়। রূপা জানতে পারে মোনালিসাও গেছে। অনেক খোঁজ খবর নিয়ে জানা যায় সঞ্জয় ওই চাকরি ছেড়ে অন্য অফিসে জয়েন করেছে, তবে অফিসের নাম কেউ বলতে পারে না। রূপা খুব ভেঙে পড়ে। কলকাতার বাড়িতে খবর যায়। কলকাতা থেকে মন্মথবাবু এসে রূপাকে কলকাতায় নিয়ে যান। রূপা চেয়েছিল এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে, কিন্তু সেটা তখন সম্ভব ছিল না। তাই বাধ্য হয়ে এই সন্তানকে জন্ম দিতে হয়। পরে মন্মথবাবু রূপার শ্বশুরবাড়িতে সব জানান। ওনারা বলেন সঞ্জয় ওনাদের সাথেও যোগাযোগ রাখে না, তাই ওনারাও ওর কোনো খবর জানেন না। রূপা খুব ভালো করেই জানে ওনারা মিথ্যা কথা বলছেন, কারণ সঞ্জয় তো ওনারা নিজের বাবা মা নন, তাই ওনাদের ওপর কোনো টানই ছিল না সঞ্জয়ের। সঞ্জয় ছিল ওনাদের দত্তক সন্তান। যথাসময়ে রিঙ্কির জন্ম হয়। জন্মের পর থেকেই কেকা দেবী রিঙ্কির দেখাশোনা করেন। বেশ কয়েক মাস পরে রূপা আবার চাকরিতে জয়েন করে এবং বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। মেয়েকে কোনোদিনই স্বীকৃতি দেয়নি। বাবা মায়ের ওপর যেমন রাগ ছিল, তেমনি ছিল মেয়ের ওপর রাগ। তাই মেয়েকে সহ্যই করতে পারত না। রূপা বছরান্তে 2-1 বার আসে, তবে প্রথমে মেয়ের খরচা বাবদ কিছু টাকা বাবাকে পাঠিয়েছিল, কিন্তু উনি সেটা ফিরিয়ে দেন, কারণ তখনও উনি সরকারি চাকরি করতেন। উনি মেয়ের ওপর রাগ করেই বলেন, যে মা নিজের গর্ভজাত সন্তানকে স্বীকৃতি দেয় না, তার পয়সা নিতে আমার সম্মানে লাগে। তুমি যখন এই একরত্তি বাচ্চাকে ফেলে চলে যেতে পারো, তখন তুমি সব পারো। তোমাকে ওর দায়িত্ব নিতে হবে না। আরও অনেক কথা শোনান মেয়েকে। এরপর থেকে মেয়ের সাথে ওনাদের সম্পর্ক আর ভালো নেই বললেই চলে। রিঙ্কি সেই ছোট্ট থেকেই মন্মথবাবুকে বাবা আর কেকা দেবীকে মা বলেই জানে। ওনারাও চান এই পরিচয়ে রিঙ্কি বড় হোক, তাই ছোট্ট মেয়েটার এই ডাক আর শুধরে দেননি। রিঙ্কিকে নিজের সন্তানের মতোই বড় করতে থাকেন ওনারা। রিঙ্কির যত মান অভিমান রাগ অভিযোগ বাবার কাছেই। বাবা যেন ওর প্রাণ। এক মুহূর্ত বাবাকে ছাড়া ওর চলে না। মন্মথবাবুও নাতনিকে চোখে হারান। রিঙ্কি যখন 3 বছরের, তখন মন্মথবাবু চাকরি থেকে অবসর নেন। তখন থেকে রিঙ্কিকে মানুষ করার পুরো ভার উনি নিয়ে নেন। ওকে পড়াশোনা করানো থেকে আরম্ভ করে খাওয়ানো, ঘুম পাড়ানো সবই মন্মথবাবু করেন। রিঙ্কিও বাবার কাছে ছাড়া কারোর কাছে কিচ্ছু করতে চায় না। মন্মথবাবু পরম যত্নে যখন রিঙ্কির চুল বেঁধে দেন, তখন কেকা দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। উনি নিজের মেয়েকেও ঠিক এমনভাবেই চুল বেঁধে দিতেন, গল্প করে খাইয়ে দিতেন। রিঙ্কি দিনে দিনে বেড়ে ওঠে। রিঙ্কি তখনও জানতো না ওনারা রিঙ্কির দাদু আর দিদা। তখন ক্লাস 8-এ পড়ে। একদিন স্কুল থেকে মন্মথবাবুর হাত ধরে ফেরার সময় রূপার এক বন্ধু নবমিতার সাথে মন্মথবাবুর দেখা হয়। মন্মথবাবু ওকে চিনতে পারেননি।
নবমিতাই ওনাকে চিনতে পেরে ওনাকে প্রণাম করে। নবমিতার মেয়ে আবার সম্পূর্ণা, রিঙ্কির সাথেই পড়ে। নবমিতা মেয়েকে স্কুল থেকে নিতে আসে না। সেদিন কি একটা দরকারে স্কুলের কাছে এসেছিল, তাই সম্পূর্ণাকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরবে। নবমিতাই রিঙ্কিকে দেখে বলে, মেসোমশাই, ও কি রূপার মেয়ে? ওর বাবাকে পাওয়া গেছে? রূপা এখন কোথায়? মন্মথবাবু বলেন, হ্যাঁ, ও আমাদের রূপার মেয়ে। রূপা ভালো আছে। আর কিছু বলার আগেই নবমিতা বলে ওঠে, আপনার বেশ ভালো কাজ হয়েছে। আগে রূপাকে নিয়ে আসতেন স্কুল থেকে, এখন নাতনিকে। রিঙ্কি এতক্ষণ ওদের কথাবার্তা শুনছিল। এখন বড় হয়েছে, তাই সব বুঝতে পারে সম্পর্কগুলো। মনটা খারাপ হয়ে যায় রিঙ্কির। মনে মনে মিলিয়ে নেয়, তাহলে পাশের বাড়ির মনা কাকিমা আর সোনাইয়ের মা যে কথাগুলো বলা বলি করছিল, সেগুলো তাহলে ওকে নিয়েই বলছিল। ওনারা বলছিলেন, মেয়েটাকে দেখলে কষ্ট হয়। জন্মের আগে বাবা পালালো আর জন্ম দিয়ে মা পালালো। এই বুড়ো বুড়ির হয়েছে অশান্তি। নাতনিকে মেয়ের মতো মানুষ করছেন। মেয়েটাও দাদুকে কেমন বাবা বাবা করে ডাকে, কেমন যেন অস্বস্তি লাগে। আরও অনেক কথা রিঙ্কির কানে যায়। বুকটা ফেটে যায় কষ্টে। কিছুতেই বাবাকে হারাতে পারবে না, যে যাই বলুক। এটাই ওর বাবা। বাবাকে ছাড়া ওর যে একদণ্ড চলে না। সারা রাস্তা মুখ গম্ভীর করে থাকে রিঙ্কি। মন্মথবাবু যে নাতনির মনের কথা পড়তে পারেন, বুঝতে পারেন ওর মনের মধ্যে মারাত্মক টানাপোড়েন চলছে। কি করে সামাল দেবেন বুঝতে পারেন না। বাড়ি ঢুকেই রিঙ্কি সোজা ওর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। মন্মথবাবু দরজা ধাক্কা দেন, কিন্তু রিঙ্কি কিছুতেই দরজা খুলতে চায় না। রিঙ্কি বিছানায় শুয়ে হাপুস নয়নে কেঁদে চলেছে। অনেক কষ্টে রিঙ্কি দরজা খোলে। মন্মথবাবু ওকে কাছে টেনে নেন। স্নেহের হাত মাথায় বুলিয়ে দিতে দিতে বলেন, এমন করে কাঁদে না সোনামা, তুমি বড় হচ্ছ। এখন তোমার সব সত্যিটা জানা দরকার। তুমি যা শুনছ সব সত্যি। রিঙ্কি বলে, আমি জানি না, কিচ্ছু জানি না। তুমি আমার বাবা, অন্য কেউ আমার বাবা হতে পারে না। বলো, তুমি আমার বাবা? হ্যাঁ বলো। না না, তুমি আমার বাবা তো। কেকা দেবী ওকে সত্যিটা বোঝাতে চেষ্টা করেন, কিন্তু রিঙ্কু কিছুতেই সেটা মেনে নিতে চায় না। বাচ্চা মেয়েটা সেদিন মন্মথবাবু যে ওর নিজের বাবা, সেটা বলিয়েই তবে ছাড়ে। রিঙ্কি ওর বাবার আসনে অন্য কাউকে বসাতে রাজি নয়। আবার আগের মতো বাবা মেয়ের খুনসিটি চলতেই থাকে। মন্মথবাবু রিঙ্কিকে পড়তে বসান, নাচের স্কুলে নিয়ে যান। রিঙ্কির সব কিছু ওনাকেই করে দিতে হয়। অন্য কারো কাজ রিঙ্কির পছন্দ নয়। মন্মথবাবু যদি কোনো সময় বলে ফেলেন, আমার বয়স হয়েছে, আমি কি আর আগের মতো তোমার সাথে সব জায়গায় যেতে পারি? মোট কথা বয়স বেড়েছে, বুড়ো হয়েছি, বলা চলবে না। তাহলেই রিঙ্কি রেগে যায়। আদুরে গলায় বলে, আমার বাবা কোনোদিনই বুড়ো হবে না। সবার বাবার থেকে আমার বাবা সেরা, ইত্যাদি ইত্যাদি। একটু বড় হতে রিঙ্কি সব কিছু মেনে নেয়, কিন্তু সেই ডাকটা আর ছাড়তে পারে না। মন্মথবাবু আজীবন রিঙ্কির বাবা সেচেই কাটিয়ে দেন, আর রিঙ্কিও চায় উনি ওর বাবা হয়ে যেন থাকেন। রিঙ্কি বলে, 7 জন্ম ধরে এই বাবাকেই যেন বাবা রূপে পায়। ওর বাবা যে সব বাবার মধ্যে সেরার সেরা। আমার লেখা ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। কলমে দেবিকা মিত্র।